আকাশে আজ রূপালি থালার মতো গোলাকার চাঁদ উঠেছে। যেন নিজের সৌন্দর্যে মুগ্ধ না করে সে আজ থামবে না। তার সৌন্দর্য আরও বৃদ্ধির জন্য আজ আকাশের কোথাও নক্ষত্র উঠেনি। হয়তো চাঁদের আলোর কাছে তারা আজ দাঁড়াতে চায়নি। দূরের পাইন গাছের ডালে দুটো বার্ন আউল বসে আছে। তাদের মন বেশ ফুরফুরে, একে অপরের ওষ্ঠ দিয়ে ভালোবাসা বিনিময় করছে। দূরের জোনাকি পোকাগুলো আজ চাঁদের আলো মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। ঝাঁকে ঝাঁকে তারা ঘুরে বেড়াচ্ছে পাইন ফরেস্টে। সেই ফরেস্টের পাশের রাস্তায় শা শা করে এগিয়ে চলছে একটি লাল রঙের টোয়োটা। টোয়োটাটা থামল একটি গার্লস হোস্টেলে। পরপর গাড়ি থেকে নেমে দাঁড়াল সোফিয়া। ফ্লেক্স আর এরহান গাড়ি থেকে নেমে দরজা খুল। অচেতন মাহাকে কোলে তুলে নীল এরহান। এখন প্রায় রাত ৩টা বাজে। এতক্ষণ ওরা হসপিটালে ছিল। মাহার এখনও চেতনা আসেনি। ডাক্তার জানিয়েছে আরও কিছু সময় লাগবে। মাহার বা হাতের প্রায় সব চুড়িই ভেঙে হাতে কিছু অংশ ঢুকে গেছিল। সেইখানে এখন মোটা করে ব্যান্ডেজ করে দেওয়া। এরহানের নিজেও হাতেও ব্যান্ডেজ করা। ডাক্তারের পরামর্শে মাহার হিজাব খুলে দুটো বেনুনি করে দিয়েছিল সোফিয়া। তেমন অবস্থাতেই আছে ও এখন। গায়ে হসপিটালের পোশাক। মাহার শাড়ি, হিজাব, জুতা সকল কিছু ফ্লেক্সের হাতে। সোফিয়া ফ্লেক্সের সাথে কথা বলছে না। এটা নিয়ে দারুণ চিন্তিত ফ্লেক্স। সোফিয়া তার দিকে ফিরেও তাকাচ্ছে না। ব্যাপারটা এরহান নিজেও লক্ষ্য করেছে। ওরা ৩ জন এগিয়ে চলছে হোস্টেলে ভেতরে। এখানে পুরুষ এলাও না। আর এত রাতে অথরিটি কাউকে এলাও করে না। এসবের তোয়াক্কা এরহান করেনি। সে দিব্যি মাহাকে পাজা কোলা করে উপরে নিয়ে যাচ্ছে। অথরিটি এরহানকে দেখে বাড়তি একটা কথাও বলছে না। ওরা ৩ তলায় মাহাদের রুমে ঢুকে মাহাকে ওর বিছানায় শুইয়ে দিল। সোফিয়া দ্রুত ওকে ঠিক করে ওর গায়ে ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে দিল। সোফিয়া আর বাড়তি কোনো কথা বলল না ওদের সাথে। এরহান ফ্লেক্সের হাত থেকে নেওয়া মেডিসিনগুলো সোফিয়া হাতে দিয়ে নিজের ওদের সময় দিয়ে বের হল। এরহান চলে যেতেই সোফিয়া নিজেও বেলকনিতে চলে গেল। ফ্লেক্স বেলকনিতে যেয়ে ওর হাত ধরার চেষ্টা করে বলল, এমন কেন করছ? খবরদার আমার হাত ধরবে না। তুমি ওদের প্ল্যানের সব কিছু জানতে। এর জন্য আমাকে যেতে অত সাধছিলে যেন আমি মাহাকেও নিয়ে যায়। তুমি আমাকে ব্যবহার করেছ ফ্লেক্স। সোফিয়া শেষের কথাটুকু প্রায় কান্না করে দিয়ে বলল। ফ্লেক্স কি বলবে বুঝছে না। কি হওয়ার কথা ছিল কি হয়ে গেল? ও সোফিয়ার হাত জড়িয়ে ধরে বলল, আমি কখনো তোমাকে ব্যবহার করতে পারি না সোফিয়া। আমি তোমাকে ভালোবাসি। তুমি যেমনটি ভাবছ তেমন কিছুই না ঘি। সোফিয়া ওকে সরিয়ে দিয়ে বলল, আমি এখন কথা বলতে চাইছি না। তুমি পরে কথা বলো। এখন যাও। আমার ভালো লাগছে না গি। ফ্লেক্স বুঝল মাহার অবস্থার জন্য ও নিজেকে দায়ী করছে। ফ্লেক্সের নিজেও খারাপ লাগল। ও আর কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। সোফিয়া রুমে ঢুকে মাহার জিনিস ঠিক করে রাখতে লাগল। মাহার কাটা হাতের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ। অরণ্যে মাঝে একটি ভিলা দাঁড়িয়ে আছে। সাদা কালোর মিশেরে অদ্ভুত ডিজাইনের এই ভিলাটি। শহর থেকে ভিলাটি কয়েক ক্রোশ দূরে। একদম সমুদ্র এলাকায়। এখান থেকে ১ ঘণ্টায় সমুদ্র সৈকতে যাওয়া যাবে। যদি জঙ্গলের ভেতরে দিয়ে যাওয়া হয় তাহলে আরও আগেই পৌঁছানো যাবে। এই ভিলাটির মালিক মূলত এরহান নিজেই। নিজের বক্সিংয়ের টাকা দিয়ে কেনা এই ভিলা ওর। ভিলাটির নামকরণ করেছে ইউনিভার্স। এর জন্য অদ্ভুত ডিজাইনে তৈরি করেছে এই ভিলা। ভিলার ভেতরে গালে বরফ চেপে বসে আছে জেনেডিয়া। মাহার চড়ে ওর গালে দাগ পড়ে গেছে। আপাতত মেজাজ খারাপ ফ্লেক্সের দিকে তাকিয়ে আছে ও। ফ্লেক্স আশা ধরে কারোর সাথে কথা বলছে না। কাউচে শুয়ে পাবজি খেলছে। এরহান গোসল সেরে একটি শর্টস পরে শার্টলেস হয়ে নিচে নামল। জেনেডিয়া একবার তাকালো ওর দিকে। এরহান এসে সোফায় বসে ওর জন্য রেখে দেওয়া পিৎজার স্লাইসের কাম বসাল। জেনেডিয়া ওকে দেখে বলল, দেখো এডওয়ার্ড, ফ্লেক্স কথা বলছে না গি। এরহান তাকালো গেম খেলা ফ্লেক্সের দিকে। এরহান পা দিয়ে ওকে একটু নাড়িয়ে দিতেই বিরক্ত হয়ে ও উঠে বসল। জেনেডিয়া এবার কপট রাগ দেখিয়ে বলল, তোর সমস্যা কি ফ্লেক্স? কথা বলছিস না কেন? এমনিতে মেজাজ খারাপ ফ্লেক্সের, তার ওপর বারবার জেনেডিয়ার ঘ্যান ঘ্যান ওর ভালো লাগছে না। ও ফোন পকেটে ঢুকিয়ে রুমে যেতে নিলেই জেনেডিয়া ওর হাত ধরে বলল, প্লিজ কি হয়েছে সেটা তো অন্তত বলো। ফ্লেক্স ওর হাতটা ঝাড়া দিয়ে বলল, ওহ তুই মনে হচ্ছে জানিস না।
তোদের দুটোর জন্য সোফিয়া আমার সাথে কথা বলছে না। ও ব্রেক আপ করে নিবে আমার সাথে ওই মেয়েটার জন্য সোফিয়া তোর সাথে এমন করছে? জেনেডিয়া অবাক হয়ে জানতে চাইল। ফ্লেক্স এবার ওর উপর ক্ষুব্ধ হয়ে বলল, সোফিয়ার বান্ধবী ও। ওর এই অবস্থার জন্য সোফিয়া নিজেকে দায়ী করছে। মেয়েটা আসতে চাইছিল না, শুধু সোফিয়ার জন্য এসেছিল। আমার উচিত হয়নি ওদের পার্টিতে আনা। আগে যদি জানতাম তুই এমন কিছু করবি তাহলে কখনো ওদের আনতাম না কথা শেষ করেই ফ্লেক্স দ্রুত উপরে রুমে চলে গেল। শব্দ করে দরজা লাগাতেই জেনেডিয়া ছলছলে নয়নে এরহানের দিকে তাকাল। এরহান পিৎজা শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তুই আজ বেশিই করে ফেলেছিস জেনগু। এডওয়ার্ড তুইও? এরহান কাউচ ছেড়ে উঠে দাঁড়াল। উপরে যাওয়ার আগে বলল, আমাদের এমন কিছুই করার কথা ছিল না জেন। তোকে আমি কি করতে বলেছিলাম আর তুই কি করলি? ও আমাকে আগে মেরেছিল। তুই তো ছিলি সেখানে। এরহান শর্টসের পকেটে হাত ঢুকিয়ে বলল, শুরুটা আগে তুই করেছিলি। ওয়াইন ফেলেছিস। এমন কোনো সমঝোতা কিন্তু আমাদের হয়েছিল না। এটা আমাদের প্ল্যানের বাইরে ছিল। মেয়েটার গায়ে হাত তোলা মারাত্মক বাড়াবাড়ি হয়েছে। এমন কিছু কথার থাকলে আমি আগেই করতাম। তোর কথা ভেবে আমি ওকে হসপিটাল পর্যন্ত নিয়ে গেছি। দাদুন জানলে মারাত্মক রাগ করবে। আমি চাই না এমন কিছু হোক। তোর ভেবে করা উচিত ছিল। এরহান কথা শেষ করেই ফ্লেক্সের মতন উপরে নিজের ঘরে চলে গেল। ওরা আজ এখানে থাকবে। জেনেডিয়ার রাগে দুঃখে কান্না পেল। এরহান পর্যন্ত ওকে ভুল বুঝল। জেনেডিয়া হাত দিয়ে মুখ লুকিয়ে কিছুক্ষণ কান্না করল। অতঃপর বিটবিট করে বলল, তোমার জন্য আমার বন্ধুরা আমাকে ভুল বুঝল। আমার সাথে খারাপ ব্যবহার করল। তোমাকে আমি ছাড়ব না। দেখে নিব তোমাকে সকাল সকাল সোফিয়া ঘুম থেকে উঠেছে। মাহার নিজেও সেন্স ফিরেছে। গতকাল হসপিটাল থেকে আসার পর ওর গায়ে একদম জ্বর ছিল না। এখনও নেই। ও নিজে নিজে উঠে বসতে বসতে বলল, তোমার অনেক কষ্ট করতে হয়েছে না সোফি? কেন? সোফিয়া ওর হাত ধরে বলল, এখানে একা একা আমাকে আনতে তোমার অনেক কষ্ট হয়েছে আমি জানি। আমি সরি সোফিয়া সোফিয়া মাহার হাতটা নিজের হাতে নিয়ে বলল, সরি তো আমার তোমাকে বলা উচিত। গতকাল যা হলো সব আমার জন্য সহ্য করেছ তুমি। আমি যদি তোমাকে নিয়ে না যেতাম তাহলে তোমার সাথে জেনেডিয়া এমন করত না। খুব ব্যথা লেগেছে না তোমার? সোফিয়া অপরাধ বোধ থেকেই বলল। মাহা আনমনা হয়ে বলল, আমার সহ্য করা আঘাতের কাছে এই আঘাত কিছুই না মাহার বাংলা বলায় সোফিয়া বুঝতে না পেরে বলল, কি বললে? মাহা হেসে বলল, কিছু না। আমার ব্যথা লাগেনি। ওয়াইনের উৎকট দুর্গন্ধে আমি সেন্সলেস হয়েছিলাম। আমার একদম ব্যথা লাগেনি সোফিয়া বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, তুমি বড়ই অদ্ভুত মাহা। তুমি একটি রক্তে মাংসে গড়া জলজান্ত শ্বাস নেওয়া রহস্য, যা বোঝার সাধ্য আমার নেই মাহা হেসে উঠল ওর কথায়। সোফিয়া ওকে কাপ নুডলস খেতে দিয়ে বলল, গতকাল তোমাকে আমি নই এডওয়ার্ড কোলে করে হসপিটালে নিয়ে গিয়েছিল, আবার ওই তোমাকে এখানে বেডে রেখে গেছে। মাহা সবে এক চামচ কাপ নুডলস মুখে দিয়েছিল। সোফিয়ার কথায় খাবার ওর গলায় আটকে গেল। ওকে কাশতে দেখে সোফিয়া দ্রুত ওকে পানি দিল। পানি পান করে একটু ধাতস্থ হয়েই মাহা বলল, এরহান আমাকে এখানে এনেছে? ও, তুমিও না মাহা আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে সোফিয়া ওকে বকে বলল। মাহা হেসে বলল, তোমার কথাই এমন ছিল। আজরাইল নিজে আমাকে বাঁচাল। ওর জন্যই তো নখওয়ালা ডাইনিটা আমাকে মেরেছিল। ওই শয়তানটার জন্য আমার চুড়ি ভেঙে গেছে শেষের টুকু ব্যথিত কণ্ঠে বল মাহা। সোফিয়া ওর কথায় হতবাক হয়ে বলল, আমি কোথায় ভাবছি তুমি গতকালের জন্য কষ্ট পাচ্ছ। এখন দেখি তুমি তোমার চুড়ির জন্য কষ্ট পাচ্ছ। তুমি জানো না আমার কাচের চুড়ি অত পছন্দ। সবথেকে বেশি পছন্দ ওটা। আমার কাছে লাল চুড়ি ওটাই ছিল। এখানে আমি আর কোথায় পাব বলো? সোফিয়া মাহাকে দেখে অবাক হয়। এই মেয়েটা এমন নাকি এমন থাকার অভিনয় করে? সেদিন মায়ের কষ্টে ভেঙে পড়া মাহা আর এখন কথা বলা মাহার ভেতরে আকাশ পাতাল তফাত। মাহা নিজের দিকে সোফিয়াকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে হেসে দিল। বিনিময়ে সোফিয়াও কিঞ্চিত হেসে উঠল।
প্রায় দুপুর করে ঘুম ভাঙল এরহানের। ঘুম থেকে উঠেই আগে শাওয়ার নীল ও রাতে দেরি করে ঘুমানো বিশ্রী একটা মাথা ব্যথা করছে। শাওয়ার শেষ করে ও চুল মুছতে মুছতে নিচে নামতে লাগল। ফ্লেক্স কার সাথে খুবই আন্তরিকভাবে হেসে কথা বলছে। এরহান নিচে নেমেই ওর বাবা ক্রিস্টোফারকে দেখে এক গাল হেসে এগিয়ে গেল। ক্রিস্টোফার ছেলেকে পরম যত্নে আগলে নিলেন। ক্রিস্টোফার আর এরহান একদম হুবহু এক রকম দেখতে, মনে হয় কপি পেস্ট টাইপের। ক্রিস্টোফারের বয়স হলেও বোঝার সাধ্য নেই। নিজেকে অসম্ভব পরিপাটি করে রাখেন সে। চুল কয়টা সাদা হয়ে গেছে, এটা থেকে একটু বয়স বোঝা যায়। এরহান বাবাকে জড়িয়ে ধরে বলল, তুমি কখন এসেছ ড্যাড? গতকাল রাতে এসেছি। সার্ভেন্ট বলল তুমি রাতে মেনশনে ফিরোনি, তাই ভাবলাম আমিই চলে আসি। ক্রিস্টোফারের কথায় ফ্লেক্স বলল, ওসব ছাড়ুন আঙ্কেল, দিন দিন এত ইয়াং থাকছেন কিভাবে? আপনাকে দেখলে এডওয়ার্ডের বাবা কম ভাই বেশি লাগে। আমাদের ও একটু টিপস দিন, আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি। ওর কথায় ক্রিস্টোফার হেসে বলল, কি বলো, এখনো 26-এ পা দিতে পারলে না, আবার বুড়ো হয়ে যাচ্ছ? ফ্লেক্স এরহানকে ছাড়িয়ে নিজে ক্রিস্টোফারের কাছে যেয়ে বলল, সত্যি আঙ্কেল বলুন না কিভাবে এতটা ফিট থাকছেন? ক্রিস্টোফার হেসে ওর কাঁধে হাত রেখে বলল, একটা টাইট শিডিউল আছে। কোনো ধরনের ওয়াইন খাবে না, আনহেলদি ফুড খাবে না, একদম ওয়েলি খাবার বাদ দিবে। সাথে সাথে ফ্লেক্স দূরে যেয়ে বলল, এটা আমার দ্বারা সম্ভব না। আপনার আর এডওয়ার্ডের মতো ওসব সেদ্ধ খাবার আমি খেতে পারব না। ইয়াক! ওর কথায় ক্রিস্টোফার পুরোনায় বলল, এটাই তো আমার ফিট থাকার রহস্য। এরহানও এটাই ফলো করে। কি কেমন আছেন মামা? ঘুমন্ত জেনেডিয়া হাঁটতে হাঁটতে এগিয়ে এসে বলল। ক্রিস্টোফার হেসে একমাত্র আদুরে ভাগ্নিকে কাছে আসতে বলে বলল, এত দেরিতে ঘুম থেকে উঠলে কেন? গতকাল দেরি করে ঘুমিয়েছিলাম। তোমাদের না দেরিতে ঘুমাতে মানা করেছি। জেনেডিয়া আর এরহান কিছু বলল না। ক্রিস্টোফার জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, দ্রুত রেডি হয়ে বের হও, বাবা তোমাদের জন্য অপেক্ষা করছে ম্যানশনে। নিজের কথা শেষ করে তিনি বের হয়ে গেলেন বাইরে। সেখানে গার্ড দাঁড়িয়ে আছেন। ক্রিস্টোফার অরণ্যে ঢুকতে ঢুকতে গার্ডদের বলল, এডওয়ার্ড আসলে আমাকে ডেকে নিবে। গার্ডেরা মাথা নাড়াতেই ক্রিস্টোফার ভেতরে এগিয়ে গেলেন। আপাতত জঙ্গলটা ঘুরে দেখায় তার কাজ। গাড়িতে বসে আছে মার্টিন পরিবারের সবাই। সবার গায়ে আজ ফর্মাল পোশাক। পরপর 3টে গাড়ি চলছে। আজ উপস্থিত হয়েছে আনাবেলের স্বামী জুলিয়ান সহ তার ছেলেরাও। এই দিনে যে যেখানে আছে সবাইকে উপস্থিত থাকার জন্য বলা হয়। মাসকে মাস না ফেরা ক্রিস্টোফার পর্যন্ত এই দিনে উপস্থিত থাকে। গাড়ি চলতে থাকায় মাঝ পথেই আচমকা এরহান ড্রাইভারকে হুকুম দিল, গাড়ি থামাও। সাথে সাথে ব্রেক কষল ড্রাইভার। মিসেস স্কারলেট কার থামানোর কারণ জিজ্ঞাসা করার আগেই এরহান গাড়ি থেকে বের হয়ে গেল। মিসেস স্কারলেট থেকে শুরু করে মিস্টার রবিন গাড়ি থেকে নেমে গেল। এরহান গলায় বেঁধে থাকা কালো টাইটা খুলে দূরে ছুঁড়ে ফেলে দিল। এতক্ষণ পরিপাটি করা ওল্ফ কাট দেওয়া চুলগুলো গোছালো থাকলেও এখন হাত দিয়ে সব অগোছালো করে ফেল। মিসেস স্কারলেট এরহানকে মাঝ পথে থামার কারণ জানতে চেয়ে বললেন, এডওয়ার্ড সুইটহার্ট, তুমি এখানে কেন নামলে? আমি যাব না গ্রানি। এরহানের কথায় মিস্টার রবিন কিছুটা রাগ নিয়ে বললেন, এটা কেমন কথা এডওয়ার্ড?